আসসালামু আলাইকুম প্রিয় 18তম চূড়ান্ত ফলাফল বঞ্চিত 18তম ভাইবা দিয়ে চূড়ান্ত ফলাফলে বঞ্চিত ভাই বোনেরা যারা আমার লাইভটি দেখছেন আপনারা দয়া করে লাইভটি শেয়ার করে দেবেন। আজকে আপনারা জানেন যে আমাদের 15 তারিখ থেকে শুরু করে আমাদের লাগাতার কর্মসূচি অংশ হিসেবে আজকে আমরা জড়ো হয়েছি। তো আপনারা যারা লাইভটি দেখছেন দয়া করে শেয়ার করে দেবেন। আমাদের সাথে সরকারের এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্বন্দ্ব হোক, মামলা হোক, হামলা হোক, দেশ পুনরায় অস্থিতিশীল হোক, সরকারের বিরুদ্ধে বদনাম রটুক, আমরা ওনারা তা বসে বসে দেখবেন আর উপহাস করবেন বর্তমান সরকারকে নিয়ে। ওনার এই ঘটনাই কিন্তু ঘটেছে, কিন্তু এটা আমরা বারবার বলাতেও আপনারা কিন্তু বিশ্বাস করে নাই, কিন্তু উনার ভিডিও ভাইরাল হতে আপনারা কিন্তু সেটা প্রমাণ পেয়েছেন। সত্য কখনো গোপন থাকে না, ওনার এই ভিডিওটা কিন্তু তার প্রমাণ। যারা এই ভিডিওটা দেখেন নাই দেখে নেবেন। তাই আমি আবারও বলছি, যারা এনটিআরসির ভেতরে এখনো আমাদের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত আছেন তারা সাবধান হয়ে যান। পূর্বে কি করেছেন না করেছেন সে পূর্বের ভুলগুলো সংশোধন করার এখনো পথ রয়েছে। আপনারা নতুন চেয়ারম্যান স্যারকে পূর্বের ভুলগুলো অবগত করে নতুন ভাবে সংশোধিত হন, নয়তো পুরনো পথে যদি এখনো হাঁটেন আপনাদের ফলাফলও কিন্তু ভালো হবে না। আপনারা ভাববেন না আমরা এই কয়জন আপনারা ভাববেন না যে আমাদের উপরে কোনো কিছু চাপাইলেই আমরা এখান থেকে চলে যাব। একটা আবু সাইদ সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল। আপনারা একটা নীলুকে যদি ছড়ায় ফেলেন হাজার হাজার তাই আমরা যেই কয়জন আছি সেই কয়জনকে ছোট করে দেখবেন না। তার প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেছেন ইতিমধ্যে। সচিব চলে গেছে, চেয়ারম্যান চলে গেছে, নতুন যারা আছেন পুরনো যারা আছেন তারা যদি একই পথে হাঁটেন আপনাদের পরিণামও কিন্তু তাদের মতো হবে। কখনো দেখেছেন জুলুমকারী বহাল তবিয়ত থেকেছে? স্টুডিওর টমরু তার অবস্থান কিন্তু ওই যারা পালিয়ে গেছে তাদের মতোই হয়েছে। আজকে ভাবছেন আপনি এখান থেকে চলে গিয়ে অন্য অধিদপ্তরে বসেছেন, কিন্তু পাপ তার বাপকেও ছাড়ে না। এটা আমরা প্রত্যেকে জানি, কিন্তু মানি না কখন জানেন? যখন ক্ষমতা, দম্ভ, লোভ আমাদেরকে গ্রাস করে। আমাদের আপাও এমন অন্ধ হয়ে গিয়েছিলেন যিনি উনি ভাবতেন আমি হয়তো আসমান কাঁপালে আসমান কাঁপবে, কিন্তু পরবর্তীতে উনিও কিন্তু আর ঠাঁই হয় নাই বাংলার জমিনে। কখন কাকে কোথায় গিয়ে দাঁড়াতে হয় একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কিন্তু কেউ জানে না। মহান আল্লাহ বলছেন উনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। তাই যারা সীমা লঙ্ঘন করেছিল তাদের কিন্তু পরিণাম ভালো হয় নাই। আমি এই মঞ্চে এইখানে দাঁড়িয়ে আন্দোলনের দ্বিতীয় দিন বলেছিলাম আমি একটা বিধবা মানুষ, আমার রিজিক নিয়ে চেয়ারম্যান স্যার তিনি মেনে খেলেছে, জুলুম করেছে। আমি এর বিচার আল্লাহর কাছে দিয়ে রেখেছি এবং আমি সবাইকে সাক্ষী রেখে বলেছিলাম যে যারা আমার সাথে জুলুম করেছে তাদের পরিণতি খুব খারাপ হবে। প্রমাণ পেয়েছেন চেয়ারম্যান স্যারকে এখান থেকে যেতে হয়েছে। আমি তাই বলতে চাই আমার উপর আপনারা যারা জুলুম করেছেন, আমি একজন বিধবা মানুষ, আমাকে আপনারা পথে নামিয়েছেন, আমার মতো শত শত ভাই বোনকে আপনারা জুলুম করেছেন। আমরা যারা জুলুমের শিকার তাই জানেন যারা তারা এখনো সংশোধন হন। আমরা কিন্তু আমাদের উপর যারা জুলুম করেছে জুলুমকারী একটাকেও ছাড়বো না। আমরা তাদের শেষ দেখে এখান থেকে যেতে চাই। তাই আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যারা আমাদের পেছনে সামনে থেকে এখনো আমাদের বিপক্ষে কাজ করছেন, ভাবছেন আমাদের কিছুই হবে না, তারা সাবধান হয়ে যান এবং আপনারা যাদের উত্তরসূরি রয়েছে, পূর্বসূরি রয়েছে সবাইকে কিন্তু
আপনারা আপনাদের বিবেচনায় রাখেন, কারণ প্রকৃতি কখনো কাউকে ক্ষমা করে না। যদি এতবড় আপনারা বিচারের আওতায় আসবেন, এটা আপনাদের কিছু কইব না প্রধানমন্ত্রী না কিছু কইবেন লাইভ আছে কেউ কিছু কইব বলবেন। আমাদের দাবি যদি ন্যায্য না হইতো তাহলে বিভিন্ন মিডিয়াতে আপনাদের নিয়ে কথা হইতো না। বিভিন্ন মিডিয়াতে আমাদের জুলুমের যে প্রভাব দেখিয়েছেন আপনারা, তারা বিভিন্ন মিডিয়াতে আসতো না, দৈনিক পত্রিকাগুলোতে আসতো না। আপনারা এখনো যদি ভাবেন আমরা চুপচাপ থাকবো, আমাদের কিছুই করার নাই, তাহলে আপনারা এখনো বোকার স্বর্গে বাস করছেন। একটা ঘর করতে সামান্য একটা মেসের কাজই কিন্তু যথেষ্ট। তার প্রমাণ কিন্তু ইতিমধ্যে আমরা দেখিয়েছি। চেয়ারম্যান স্যারকে যেতে হয়েছে, খুব দম্ভ দেখিয়েছিলেন, কিন্তু আপনাকে তো যেতে হয়েছে। আরো যারা দম্ভ দেখান, ভেতরে যারা আছেন দুর্নীতি করে বসে রয়েছেন, তাদেরও পরিণতিতে এমনই হবে। সময় আছে, সংশোধন হয়ে যান। আমরা যারা জুলুমের শিকার হয়েছি, তারা ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত এখান থেকে ঘরে ফিরবো না। আমরা আন্দোলনের সমাপ্তি টানবো না। আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি, আজও করবো না, ভবিষ্যতেও করবো না। তাই যারা ঘরে বসে রয়েছেন, সবার কাছে আমাদের দাবি, আপনারা যখন জেনেছেন আপনাদের সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সবাই মাঠে আসুন। আমরা বর্তমান চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা করবো। আমরা এটা বিশ্বাস করি বর্তমান চেয়ারম্যান সাহেব যিনি আসছেন, উনি অবশ্যই এটা একটা সুবিচার করবেন। তার কাছে স্বীকৃতি দেব এবং আমাদের প্রতি যেন তিনি সদয় হন, সুদৃষ্টি দেন, এই জন্য তার কাছে আমরা আবেদন জানাবো। এই জন্য আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান। ধন্যবাদ। যেমনটি বলছি কথা বলছিলেন আমাদের সবাই একটা সুবিচার পাক, কারো রিজিক দিতে পারে না। এটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আমি চাই 18তম চূড়ান্ত ফলাফলে প্রহসনের শিকার হয়ে বঞ্চিত হয়ে আমার ভাই বোন আজকে দীর্ঘ এই 1.5 মাস ধরে রাজপথে আছে। আমরা যতদিন না পর্যন্ত সনদ না পাবো ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের মার্কস আমরা দেখতে চাই। আমি যদি কম মার্কস পাই, আমি সনদ পাবো না। যারা বেশি মার্কস পেয়েছে তারা সনদ পাবে। কিন্তু আপনি কেন আমাদের ভাইবার নাম্বার থেকে বঞ্চিত করেছেন? কোন আইনে করেছেন, কেন করেছেন, তার জবাব দিয়ে আপনারা করবেন। আপনারা 7 মাস ধরে ভাইবার নিয়েছেন, সরকারের কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা আমরা 18তম নিবন্ধন বৈষম্যকারী, আমাদের সাথে বৈষম্য হয়েছে 18তম নিবন্ধন ভাইবাতে। তো যেহেতু আপনারা সবাই জানেন আমাদের বিগত চেয়ারম্যান মফিজ কিন্তু দুর্নীতির কারণে আমাদের সাথে দুর্নীতি করছে, এই জন্যই কিন্তু ওনাকে পদত্যাগ করানো হয়েছে। শুধুমাত্র আমাদের সাথে দুর্নীতি করছে উনি আমাদের সাথে। তো আমরা এখন নতুন চেয়ারম্যান যেহেতু বহাল হয়েছে, নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম স্যারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা যেহেতু প্রিলি এবং রিটেন পাস করে আমরা ভাইবা পর্যন্ত এসেছি এবং 40 মার্কের করে যেহেতু লিখিত মার্কিং করে আমরা সনদ পাওয়ার অধিকার রাখি, উনি আমাদের বিষয়টা আমলে নিবে। আশা করি নতুন চেয়ারম্যান বিগত চেয়ারম্যানের মতো না, নতুন চেয়ারম্যান আমাদের বিষয়টা উনি তদন্ত করে যাতে আমাদের নতুনভাবে পুনর্মূল্যায়ন করে, আমাদের ভাইবার রেজাল্ট পুনর্মূল্যায়ন করে আমাদের রেজাল্ট দিতে ওনাকে অনুরোধ করছি আর কি, আমাদের বিষয়টা যেন আমলে নেয়। ধন্যবাদ আমাদের রাইসা আপু। উনিও 18তম চূড়ান্ত ফলাফলে বঞ্চনার শিকার একটা আপু। আজকে 15 তারিখ থেকে এই রাজপথে থেকে একটা মেয়ে মানুষ হয়ে আন্দোলন লড়াই সংগ্রাম করে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, যারা আপনারা লাইভটা দেখছেন একটু দয়া করে শেয়ার করে দিন। দায়িত্বশীল জায়গায় থেকে এত বড় ভুল, এত বড় নাটক প্রহসন কিভাবে করেন আমার আসলে ছোট্ট মাথায় আসে না। আমরা আমাদের ভাইবার নাম্বার দেখতে চাই। আমি সনদ পাই নাই, কত নাম্বার ফেল করেছি আমি সেটা জানতে চাই। যেহেতু আপনারা বলেছেন
বলছেন লিখিত এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে আপনারা কি সনদ জমা করেছেন? লিখিত পরীক্ষার নাম্বার নাই, মৌখিক পরীক্ষার নাম্বারও নাই। তাহলে আমি কিসের ভিত্তিতে সনদ থেকে বঞ্চিত হইলাম সেটা আপনারা দেখানোর জন্য বাধ্য। যেহেতু আপনারা প্রজ্ঞাপনে বলেছেন লিখিত এবং মৌখিক পরীক্ষার আলোকে আমরা কি সনদ প্রদান আপনারা জুলাই গণ অভ্যুত্থান ভুলে গেছেন। আপনারা যারা আন্দোলনের জন্য পাগল হয়ে যান, আপনারা এখন কোথায়? হ্যাঁ, আপনারা যে আন্দোলনের ডাকবেন বলেন, আপনারা এখন কোথায়? লক্ষ টাকা রাজনীতি করেছেন, বিজনেস করেছেন, এখনো এই কাজ করে যাবেন, এগুলো প্রকাশ হবে না। আপনাদের মাথায় কোনো খেলুই নাই। আপনারা এই সনদ প্রদান করেছেন, এখানে 40 মিনিট সনদ প্রকাশিত হয়েছে। আপনারা খেয়ালই করেন তাই, এটা মিডিয়াতে চলে আসবে, সবাই দেখতে পাবে। ভেবেছিলেন এটা কেউ জানবেই না। মানে আপনারা কত বড় গাধা, এই গাধাগুলো কেন আমাদের এত বড় দপ্তরে বসে আছে আমি এখনো জানি না। আপনারা জাল সনদ প্রদান করেছেন, সেই জাল সনদ আপনারা নিজেরাই আবার এনটিআরসি আপনারা নিজেরা সেগুলো তদন্ত করে বের করেছিলেন, অথচ আপনারা সেটা এমপিও কর্তনের কোনো ব্যবস্থাই করেন নাই। ওই যে সনদ যে স্কুলে চাকরি করে তাকে আপনি চিহ্নিত করেছেন, কেন করেছেন? টেবিলের নিচ যেতে যেন তারা আপনাদেরকে টাকা দিয়ে যায়, বস্তা দিয়ে যায়, যে আমাদের জাল সনদটা কি করে ব্যবস্থা করে দেন। আপনারা তো ধরলেন মানে যেই সরিষা সেই সরিষার মধ্যেই ভুল। কেন এখন আমাদেরকে এই জাল সনদ নিয়ে কথা বলতে হয়? আপনারা তো নিজেরাই আইডেন্টিফাই করেছেন পুলিশগুলো কতজন জাল সনদ ছিল, আপনারা আইডেন্টিফাই করেছেন, কিন্তু এমপিও কর্তন করেন নাই কেন? কেন তারা এখনো বহাল তবিয়তে রয়েছে? কেন বর্তমান যে সচিব তাকে ব্যবস্থা নিতে হয়েছে? আগের সচিব কি করেছে? উনি বেতন খায় নাই, উনি আঙুল চষে বসে বসে সবকিছুর জবাব না নেওয়া পর্যন্ত এনটিআরসির ভবন থেকে সরছি না। নতুন চেয়ারম্যান স্যারের কাছে বলতে চাই, আপনি এসে বিগত সালের সব দুর্নীতি যা রয়েছে তার তদন্ত করবেন, আমরা যাতে একটা ন্যায্য পথে আমাদের দাবি আদায় করতে পারি তার ব্যবস্থা করবেন। আর যারা আপনাকে এই পথে বাধা দেবে আমরা তাদের ধ্বংসের জন্য এখানে দাঁড়িয়ে থাকবো মহাকাল পর্যন্ত। দেখি তারা জিততে পারে নাকি যারা অন্যায়কারীর বিরুদ্ধে মাঠে নেমেছে তারা জিততে পারে। একজন স্লোগান দেন ভাই, আপন একজন স্লোগান দেন। আমাদের কোনো দাবি আছে? 18তম নিবন্ধনে ভাইবা থেকে সনদ বঞ্চিতের কোনো দাবি আছে? সেই দাবি সনদ চাই, এক দফা এক দাবি সনদ চাই, সনদ চাই, এক দফা এক দাবি সনদ চাই, সনদ চাই, এক দফা এক দাবি সনদ চাই, সনদ চাই। ভাই বৈষম্য মানি না, মানবো না। ওই আমাদের কোনো দাবি আছে রে, ওই সেই দাবি সেই দাবি দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ প্রহসনের ভাইবা মানি না, মানবো না। দুর্নীতির ভাইবা প্রহসনের ভাইবা ওয়াক্ত ভাইবা ওয়াক্ত ভাইবা। আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, সনদ চাই দিতে হবে, দফা এক দাবি এক, সনদ চাই দিতে হবে, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। আবু সাইদ মুগ্ধ দুর্নীতির ভাইবা এসির ভাইবা
পাইবা মানি না মানব না রক্ত পাইবা মানি না মানব না আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ দফা এক দাবি এক চেয়ারম্যান স্যারের আগমন স্বাগতম শুভেচ্ছার স্বাগতম আগমন ক্যান্টাসের চেয়ারম্যান স্যারের আগমন স্বাগতম শুভেচ্ছার স্বাগতম আগমন ক্যান্টাসের চেয়ারম্যান সাহেবের আগমন স্বাগতম নতুন চেয়ারম্যান স্যারের আগমন স্বাগতম শুভেচ্ছার স্বাগতম আগমন চেয়ারম্যান স্যারের আগমন স্বাগতম শুভেচ্ছার স্বাগতম আগমন চেয়ারম্যান স্যারের আগমন স্বাগতম শুভেচ্ছার স্বাগতম আগমন দফা এক দাবি এক সনদ চাই সনদ চাই চেয়ারম্যান স্যারের আগমন স্বাগতম শুভেচ্ছার স্বাগতম দফা এক দাবি এক সনদ চাই সনদ চাই দফা এক দাবি এক চেয়ারম্যান স্যারের আগমন আপু চেয়ারম্যান স্যারের আগমন দফা এক দাবি এক সনদ চাই দিতে হবে দফা এক দাবি এক চেয়ারম্যান স্যারের আগমন শুভেচ্ছার স্বাগতম মোবাইল একটু ধরেন আমি একটু হেদিকে দিন মোবাইল একটু ধরেন আপু কমেন্ট করে লজ্জা না থাকলে যা হয় আপনি লাইভে লজ্জা না থাকলে যা হয় আমাদের কোনো দাবি আসছে না এক দুই তিন চার সনদ আমার অধিকার এক দুই তিন চার সনদ আমার অধিকার এক দুই তিন চার সনদ আমার অধিকার এক দুই তিন চার সনদ চাই সনদ চাই দফা এক দাবি এক শুভেচ্ছার স্বাগতম স্যারের আগমন শুভেচ্ছার স্বাগতম স্যারের আগমন সনদ চাই সনদ চাই সনদ আমার অধিকার এক দুই তিন চার সনদ আমার অধিকার এক দুই তিন চার সনদ আমার অধিকার যুদ্ধ আবু সাইদ মুগ্ধ সনদ চাই সনদ চাই দফা এক দাবি এক সনদ চাই সনদ চাই শেষ হয়নি যুদ্ধ সনদ চাই সনদ চাই শুভেচ্ছার স্বাগতম চেয়ারম্যান স্যারের আগমন শুভেচ্ছার স্বাগতম চেয়ারম্যান স্যারের আগমন সনদ চাই সনদ চাই সনদ আমার অধিকার এক দুই তিন চার সনদ আমার অধিকার এক
2 3 4 চায়ের দোকান বাদ যায় কেন? জনমত আমার অধিকার 1 2 3 4 সনদ চাই দফা 1 দাবি 1 সনদ চাই জনমত আমার অধিকার শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত সনদ চাই জনমত আমার অধিকার 1 2 3 4 জনমত আমার অধিকার জনমত আমার অধিকার শুভেচ্ছা স্বাগতম চেয়ারম্যানের আগমন শুভেচ্ছা স্বাগতম চেয়ারম্যানের আগমন শুভেচ্ছা স্বাগতম চেয়ারম্যানের আগমন সনদ চাই দফা 1 দাবি 1 সনদ চাই দফা 1 দাবি 1 সনদ চাই সনদ চাই শুভেচ্ছা স্বাগতম চেয়ারম্যানের আগমন বেহায়া দেখতে ভালো ভিডিও একটা একটা ফেলটোস ধৈর্য জেলে ভর কমেন্টগুলো করতে ভালো লাগতেছে। যদি ঘাটি মতো বেয়াদব টাকায় পায় বলতে আসে না মাঠে দেখছেন কমেন্ট করে টাকা করে কোন পেজ থেকে লাইভ আছে আর তো নিবন্ধন কোনটায় অর্ডার দিয়ে দিছে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সম্মানিত 18তম নিবন্ধন ভাইবা বঞ্চিত ভাই বন্ধুরা সহযোদ্ধারা সনদ বঞ্চিত ভাই বন্ধুরা আমরা জানি যে পৃথিবীতে যুগে যুগে যারাই জুলুম করেছে আল্লাহ তাআলা ওই জালেমদের পতন ঘটিয়েই ছাড়িয়েছে। যুগে যুগে ফেরাউনরা জুলুম করেছিল, আল্লাহ তাআলা ফেরাউনকেও পানির নিচে চুবায়া শেষ করে দিয়েছে। যুগে যুগে নমরুদ জুলুমের স্টিম রোলার চালিয়েছিল, আল্লাহ তাআলা নমরুদকেও বিদায় করে দিয়েছে। যুগে যুগে সাদ্দাদের মতো অনেক জালেমরা এসেছিল, জালেম বাদশারা এসেছিল, আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়া থেকে নাস্তানাবুদ করেছে। তেমনি আমরা জানি আমাদের দেশের স্বৈরাচার শেখ হাসিনা জুলুমের স্টিম রোলার চালিয়ে ছাত্রদের বুকের উপর দিয়ে আঘাতের পর আঘাত করে আমাদের ছাত্রদেরকে বিদায় করেছিল। আবু সাইদ বুদ্ধের মতো হাজারো সন্তানের রক্তের বিনিময়ে আমরা 24-এর স্বাধীনতা পেয়েছি। আমাদের এই 24-এর স্বাধীনতায় 24-এর নতুন বাংলায় আমরা আবার চাই না যে নতুন করে কেউ ফাঁসিবাদ কায়েম করুক, আমরা এটা চাই না, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশে বিশেষ করে এনটিআরসির চেয়ারম্যান আমরা জানি যে তিনি কত দুর্নীতি করেছিল, কিন্তু তাকে সেভিক সিটে তাকে বের করে দিয়ে এখান থেকে বদলি করা হয়েছে, তাকে পদত্যাগ করা হয় নাই। আমরা জানি আবার নতুন চেয়ারম্যান আসতেছে, আমরা তাকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা তাকে বলে দিতে চাই এই 24-এর বাংলায় আর কোনো বৈষম্য যেন আমাদের সাথে না হয়। নতুন চেয়ারম্যান সাহেব আমাদের সেই দাবিটা পূরণ করবেন, এটাই আমাদের আশা করা। নতুন চেয়ারম্যান সাহেবকে আমরা অত্যন্ত এখান থেকে এই মানববন্ধন থেকে আমরা তাকে স্বাগতম জানাই, সাধুবাদ জানাই। তারা আমাদের এই ন্যায্য দাবিকে তারা মেনে নেবে, কারণ 20,000 সন্তানেরা তারা একের পর এক ডিবেট করে 18 লক্ষ শিক্ষার্থীদের সাথে ডিবেট করে তারা প্রিলিমিনারি উত্তীর্ণ হয়ে তারপরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে তারা ভাইভাতে এসেছে। আর 1 মিনিটে প্রহসনের ভাইভা নিয়ে আমাদের এই 20,000 ছাত্রদেরকে আপনারা বঞ্চিত করবেন। 24-এর বাংলায় এটা কোনোদিন হতে দেওয়া হবে না। বাংলায় এটা কোনোদিন আমরা মেনে নিব না। আমরা দেখেছি গত এই ফ্যাসিস্টের সময়ে হাজার টাকা দিয়ে তারা সনদ কিনেছে, 1,000 দাও সনদ। এখন এই এনটিআরসির চেয়ারম্যানরা এনটিআরসিতে যারা দুর্নীতির সাথে আক্রান্ত তারা কিন্তু অবশ্যই জানে, কিন্তু তারা এখনো পর্যন্ত 1 বছরেও এই 5 আগস্ট থেকে আজকে আগস্টের 3 তারিখে 4 তারিখে এখনো পর্যন্ত তারা ব্যবস্থা নিতে পারে নাই। অথচ আমরা 20,000 সন্তানেরা উত্তম
প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে, লিখিত পরীক্ষা দিয়ে আমরা পাস করার পরে আমাদের ভাইভাতে, আমাদের 1 মিনিটের প্রহসনের ভাইভাতে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমাদেরকে আমাদের ন্যায্য দাবি, আমাদের এই ই-সনদ দিতে হবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমাদের আবেদন করতে দিতে হবে। এটা আমাদের 20,000 একবারে ন্যায্য দাবি, এই ছাত্রদের ন্যায্য দাবি আপনাদের মেনে নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন আমরা রিট করেছিলাম, রিটেও আমাদের পক্ষে রায় দিয়েছিল। তারপরেও এই জালেমরা, তারপরেও এই স্বৈরাচারী গোষ্ঠীরা রিটের বিরুদ্ধে পর্যন্ত আপিল করেছে। একের পর এক আমরা দেখেছি সিনিয়র সচিবকেও তারা একেবারে পদত্যাগ করাইছে। আমাদের এনটিআরসি চেয়ারম্যান বিগত মফিজ স্যারকেও এখান থেকে সেফ এক্সিটে বের করে দেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান আবারও আসতেছে। আমরা এই 24-এর বাংলায় একটা কথাই বলে দিতে চাই, 24-এর বাংলায় আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। এই বৈষম্যের জন্যই আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে। আবারও যদি বৈষম্য হয়, এই 24-এর বাংলায় বৈষম্য হলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা আবারও নতুন করে বিপদে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের ন্যায্য দাবিটা মেনে নেওয়া হোক। আমরা চাই আমাদের এই 20,000 ছাত্রদেরকে, যেহেতু অনেকগুলো পদ ফাঁকা আছে, 1,08,000 পদ ফাঁকা, অথচ আমাদের মাত্র কিছু 20,000 ছাত্রদেরকে যদি পাশ করিয়ে দেওয়া হয় কোন রকমের অসুবিধা হতো না। তারপরেও আপনারা এখানে দুর্নীতি করেছেন, আমাদের সাথে বৈষম্য করেছেন। আমরা আশা করব যে আমাদের প্রতি বৈষম্য না করে আমাদের ন্যায্য দাবিগুলো আপনারা মেনে নেবেন ইনশাআল্লাহ। ভাই আমার মোবাইলটা ধরবেন, আপনারা আমার মোবাইলটা ধরে রাখেন। 1,822টা শূন্যপদ রেখে আপনারা 80,000 যা ভাইবা প্রার্থী ছিল সেখান থেকে 60,000কে আপনারা সনদ দিলেন। আপনারা তাতে কি প্রমাণ করতে চেয়েছেন? আপনারা এত স্বচ্ছ, তাহলে বর্তমানে যার সনদগুলো বের হয়ে আসছে মন্ত্রণালয় থেকে, যাদেরকে চিঠি প্রদান করে তাদেরকে সরানো হচ্ছে, এগুলো তাহলে কিসের নমুনা? আপনারা খুবই স্বচ্ছ। তাহলে 7,000 জাল সনদ কি আমরা প্রদান করেছি? আমাদের মা বাবারা প্রদান করেছে? মিডিয়া কর্মীরা প্রদান করেছে? নাকি শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রদান করেছে? আপনারা 7,000 জাল সনদ দিয়ে প্রশাসন করে বসে আছেন। 1,822টা শূন্য পদের বিপরীতে মাত্র 7,000 সনদ প্রদান করে আপনারা জাল সনদের রাস্তাটা বহাল তবিয়তে রাখার জন্য একটা রাস্তা তৈরি করে রেখেছেন, যাতে অন্দরমহল থেকে আপনাদের দুর্নীতি করার সুযোগটা থেকেই যায়। এবং 19টা এসে যারা ভাইবা দেবে তারা আপনাদেরকে অন্দরমহলে যে টাকার প্রস্তাব দিয়ে সনদ নিশ্চিত করতে পারে। বাংলার মানুষ কি এতই গাধা যে আপনাদের এসব নাটক জুয়াচুরি বোঝে না? আমরা অনার্স মাস্টার কমপ্লিট করা স্টুডেন্ট, অথচ আপনারা বলে দিলেন শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা আমরা রাখি নাই। তাহলে আমাদের যে ভার্সিটিগুলো আমাদেরকে সনদ প্রদান করেছে, আমরা অনার্স করেছি, মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, রাজশাহী ইউনিভার্সিটি থেকে, বাংলাদেশের সব ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে রয়েছে। তাহলে আপনারা বলতে চাচ্ছেন এই ইউনিভার্সিটিগুলো কোন রকম যোগ্যতা ছাড়াই আমাদেরকে সনদ দিয়ে দিয়েছে। আপনাদের ন্যূনতম জ্ঞান থাকলে এই সমস্ত কর্মকেন্দ্রহীন মন্তব্য করতে পারতেন না। আপনারা নিজেদের দুর্বলতা, অন্যায়, দুর্নীতিকে ধামাচাপা দিতে আমাদেরকে এই রাজপথে দাঁড় করিয়েছেন। আমরা রাজপথে যখন এসেছি আমরা এর ফয়সালা করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমরা 18তম নিবন্ধনের শিক্ষক নিবন্ধনের ভাইবা থেকে সনদ বঞ্চিত প্রার্থীরা আজকে আমরা এখানে অবস্থান করেছি। আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাবেক চেয়ারম্যানকে বদলি করা হয়েছে, আর আজকে নতুন চেয়ারম্যান কর্মে যোগদান করবেন, এই জন্য তার সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করব। তার যোগদানকে আমরা আহ্বান জানাচ্ছি।
তিনি যেন আমাদের বিষয়টা ভেবেচিন্তে দেখেন। আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে, আমরা ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন হামলায় আপনাদের সাথে যোগাযোগ করেছি, আমরা রিড করেছিলাম, সেখান থেকে আমরা আমাদের প্রমাণ সব আমরা জমা দিয়েছি, আমরা প্রমাণ করে দিয়েছি যে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। এখন যিনি নতুন চেয়ারম্যান যোগদান করবেন আজকে, তিনি যেন আমাদের বিষয়টা বিবেচনা করে দেখেন। আমরা আশা করছি তিনি সাবেক চেয়ারম্যানের মতো এরকম আমাদের সাথে বৈষম্য সুলভ আচরণ করবেন না, কারণ আমরা বিভিন্ন ভার্সিটি থেকে পাস করে এখানে 19 লক্ষ স্টুডেন্ট আমরা আবেদন করছিলাম শিক্ষকতা পেশার জন্য। সেখান থেকে আমরা পর্যায়ক্রমে 3 ধাপে পরীক্ষা দিয়ে আমরা আমাদের নিজেদের মেধার যোগ্যতার প্রমাণ দিয়ে এখানে এসছে সনদ আদায়ের জন্য। একটা সনদ আমরা অর্জন করেছি, সেই যোগ্যতা আমরা রেখেছি। যেহেতু আপনারা সনদ প্রদান করেছেন, লিখিত পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে, লিখিত পরীক্ষার নাম্বারের ভিত্তিতে আপনারা সনদ প্রদান করেছেন। আমরা তো সবাই লিখিত পাস ছিলাম, তাহলে আমাদেরকে কেন ভাই প্রহসনমূলক ভাবে 1 মিনিটের ভাইবার জন্য আমাদেরকে ফেল দেখানো হলো? আপনারা যে আমাদের সাথে বৈষম্য করেছেন তা আমরা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছি। এটা আমরা আশা করছি যিনি এখন বর্তমান চেয়ারম্যান হিসেবে নিয়োগ হয়েছেন, তিনি আমাদের বিষয়টা মাথায় রাখবেন, আমাদের প্রতি তিনি যেন সুদৃষ্টি দেন, এই কামনাই আমরা করছি। আজকে আমরা এখানে আমরা নিজেদেরকে শিক্ষক হিসেবে আমরা আন্দোলন করছি, 2 মাস হয়ে যাচ্ছে। আমরা কোনো করি নাই, আমরা কোনো আন্দোলনের ভিতরে কোনো আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি নাই। আমরা শান্তিপূর্ণভাবে প্রথম থেকে আন্দোলন করে আসছি। একটা দল এখানে আমাদেরকে বিশৃঙ্খলার ভেতরে ফেলার জন্যই আজকে আমাদেরকে বৈষম্যমূলক ফলাফল দিয়েছে। কেননা বিভিন্ন মিডিয়ার মধ্যে বিভিন্ন তাদের ভিডিও ফুটেজ ইতিমধ্যে আপনারা দেখেছেন, ভাইরাল হয়েছে। তাদের যে পদে রয়েছেন তারা সচিব পদে থাকার পরে, এত দায়িত্বশীল পদে থাকার পরে তাদের মুখে এইসব কথাবার্তা আসলে মানায় না। আপনারা ভিডিওগুলো দেখে থাকবেন। তারা যেসব কথা বলেছেন, আমরা তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম, তারা বলেছেন তোমরা আন্দোলন করো, তোমরা সহিষ্ণুভাবে আন্দোলন করো, আর তোমরা দেখাও যে তোমাদের সাথে বৈষম্য করা হয়েছে। এর মানে কি? তিনি এত বড় একটা পদে থেকে তিনি কিভাবে বলেন যে তোমরা আন্দোলন করো, রাস্তায় নামো, যেন আমরা তোমাদের সনদ দিতে বাধ্য হই? এই ধরনের কথাবার্তা যেন যারা বলেন, তারা তো এর স্পষ্টভাবে, আমরা শিক্ষিত মানুষ, আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি না। আমরা তো বুঝতেই পারছি যে আমাদের দ্বারা একটা দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমরা কেন তাদের ফাঁদে পা দেবো? আমরা শান্তিপূর্ণভাবে প্রথম থেকেই আমরা রাস্তায় অবস্থান করছি। ইনশাল্লাহ আমাদের দাবি দেওয়া পূরণ হলে আমরা রাস্তা ছাড়বো না, হলে তো আমরা ছাড়বো না। আমরা রিট করেছিলাম, রিটের রায় আমাদের পক্ষে এসেছিল। একজন কোর্টের জজ সাহেব, তিনি যথেষ্ট, তিনি সম্মানপূর্বক একজন ব্যক্তি, সম্মানী ব্যক্তি, তিনি যথেষ্ট মেধাবী ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, না হলে তিনি তো জাজ হননি। জাজ কথার মানে কি? তিনি সবকিছু জাস্টিস করতে পারেন, এই জন্য তিনি জাজ। তিনি যেহেতু আমাদের বিষয়টা দেখছেন যে তাদের সাথে বৈষম্য করা হয়েছে, 3 দিনের ভেতরে তাদেরকে সনদ প্রদান করা হোক, স্পষ্ট গণবিজ্ঞপ্তিতে তাদের আবেদন করার সুযোগ হোক, তাহলে আপনি সচিব, এনজিওসি চেয়ারম্যান, আপনি কি এখন জাজের সাথে আপনার কি মেধা অনেক বেশি হয়ে গেছে? আপনি কিভাবে বুঝলেন যে 1 মিনিটের ভাইবার ভেতরে কারো কাছে নাম জিজ্ঞেস করছেন, কারো কাছে 20টা প্রশ্ন জিজ্ঞেস করছেন, 20টার ভেতরে এখন 18টা, 17টা, 19টা প্রশ্নের অ্যান্সার দিয়েছে সঠিক, তারপরে তার ফেল আসছে, যার কাছে নাম জিজ্ঞেস করছেন সে পাস করছে? এটা কোন ধরনের আপনারা বিচার বিবেচনা করলেন? আমাদের তো এটা মাথায় আসে। আমরা এখানে তো আমরা 64 জেলার মানুষ, আমরা এই 2 বছর ধরে সংগ্রাম করে আমরা পরীক্ষা দিয়েছি একসাথে বিভিন্ন বোর্ডে, সেই সূত্রে আমরা পরিচিত হয়েছি। আমরা তো কেউ এর আগে কাউকে চিনতাম না। আজকে আমরা রাস্তায় নেমেছি আপনাদের জন্য। আপনারা যদি চিন্তা ভাবনা করে থাকেন যে আমাদেরকে রাস্তায় নামিয়ে দেশের ভেতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, আমরা তো আপনাদের হাতে পা দেবো না। আমরা এখানে সবাই শিক্ষিত মানুষ। আমরা আজকে এখানে এসেছি শান্তিপূর্ণ অবস্থান করব। যিনি নতুন চেয়ারম্যান আসবেন, তিনি যেন আমাদের বিষয়টা বিবেচনা করেন, তিনি যেন দেখেন যে না, আমরা এখনো রাস্তায় আছি, তার সাথে আমরা মত বিনিময় করবো, আমরা স্মারকলিপি প্রদান করবো, তাকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা এখানে রাস্তায় এসেছি। আর আমাদের আন্দোলন যদি যৌক্তিক না হইতো, তাহলে এনটিআরসি চেয়ারম্যানের বদলি হতো। এনটিআরসি চেয়ারম্যানের আমরা তো চেয়েছিলাম পদত্যাগ, এখানেও একটা দুর্নীতি হয়েছে। তিনি যে বৈষম্য করেছে, আমরা তো সবকিছু প্রমাণ করে দিয়েছি, হাতে নাতে প্রমাণ সহ। এত বড় অন্যায়কারীকে বদলি করা তো উচিত হয়নি, তাকে তো পদত্যাগই করা উচিত ছিল, তাকে
তিনি যে অন্যায় করেছেন, একজন সাধারণ পাবলিক হলে তো বলেন কি ফাটিয়ে বলতেছেন বলেন। তিনি তার পদের জোরে তিনি একজন বিসিএস ক্যাডার মানুষ, তিনি একজন 60,000 জাল সনদ ধরা পড়ছে। শিক্ষা সচিব তাকে বললেন যে জাল সনদধারীরা দীর্ঘদিন ধরে চাকরিতে তারা আমরা এই যে মানববন্ধনে আছি, কর্মে বহাল রাখেন, ঘুষ বাণিজ্যের মাধ্যমে অর্জন আমরা মানববন্ধনে আছি। আছে। আর আমরা 19 লক্ষ স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা করে আমরা যে প্রমাণ দিয়েছি আমাদের কোনো মানবতার আপনারা মানবতা করেন না। এখানে কি টাকার খেলা হয়েছে? টাকার খেলা হয়েছে, আমরা তো প্রমাণ করছি টাকার খেলা সময় নাই। এখন মানুষ অনেক আপডেট, আপনারা সেই 19 শতকের বিবেচনা করলে হবে না। এখন অনেক আধুনিক। এখন একটা কথা বলবেন, কালকে দেখবেন সেই কথা আপনাদের অবশ্যই সচেতন হওয়া উচিত ছিল। আপনারা যেসব বক্তব্য আমাদের সামনে দিয়েছেন তাতেও তো আপনারা নিজেদের স্বীকারোক্তি দিয়েছেন না। কারিগরি ত্রুটি ছিল, টেলিটকের সমস্যা ছিল, তারপরে যারা ভাইবা নিয়েছেন তাদের আমরা এখন মানববন্ধনে আছি রে ভাই, বললাম তো। তারাই যদি করে, তারাই যদি তারা দায়ভার তো তারাই নেবে। আমরা কেন 20,000 ক্যান্ডিডেট আমাদের পিতামাতারা আমাদের কষ্ট করে লেখাপড়া শিখাই নেই? আমরা কি কষ্ট করে শিখি নাই? আমরা কেরাসনের কুপি বাতি যারা লেখাপড়া করছি, আমরা 16 বই কিনে পড়তে পারি নাই। আমরা অনেক কষ্ট করে ভাই রাস্তায় নামছি, আমরা অনেক যোগ্যতার প্রমাণ দিয়েছি। আমাদের সার্টিফিকেট আন্দোলনের পর কেউ বলার চেষ্টা করবেন না, এখনো দুইটা নাম উঠল না। আমাদের ভাষা থেকে সার্টিফিকেট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বারবার এই যে বিভিন্ন গ্রুপে আমরা তো পাস করছি, আমাদের ভাষার সনদ আপনাদের কাছে প্রমাণ করছি। তাহলে ভাইবা নিয়ে কিভাবে বুঝলেন যে আমাদের ন্যূনতম যোগ্যতা নাই? কারোর কাছে নাম জিজ্ঞেস করতেন, কারোর কাছে জিজ্ঞেস করতেন আপনার জেলা কিসের জন্য বিখ্যাত, সে পাস করতে ভাই। আমার কাছে আপনি 8টা প্রশ্ন জিজ্ঞেস করতেন, আমি 7টার অ্যান্সার দিছি, আমি ফেল করলাম কিভাবে? আমি ফেল করলাম কিভাবে? এই কথা কোনো আপনাদের জানা আছে? আপনাদের যদি টেলিটকের সমস্যা হয়ে থাকে, কারিগরি ত্রুটি যদি হয়ে থাকে, সে দায়ভার আপনারা নেবেন, আমরা কেন নেব? 20,000 ক্যান্ডিডেট 18,000 আমাদের কোনো ই ছিল না। ঈদের 4 দিন 2 দিন আগে আপনারা আমাদের রেজাল্ট পাবলিশ করেছেন। আমরা অনেক আশা নিয়ে, আমরা তো কোনো ঘুষ বাণিজ্যের ভেতরেই যাইনি। আমরা তো জানিই না যে এনজিএসসির চাকরি ঘুষ বাণিজ্যের মাধ্যমে হয়, কিন্তু এখন তো তার প্রমাণ আমরা প্রমাণ দিয়ে দিয়েছি অলরেডি সব জায়গায়। 8,000 যে জাল সনদধারী এখনো কর্মরত আছে, তাদের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন তার প্রমাণ দেন তো। আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? এখনো পর্যন্ত আপনারা ঘোষণা দেন যে 60,000 জাল সনদধারীকে তাদের মানবতার দৃষ্টিতে তাদের কর্মে বহাল রাখা হোক। কিসের মানবতা? তারা কি কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেছে নাকি না কারোর সাথে প্রতিযোগিতা করেছে, তাদের মেধার প্রমাণ দিয়েছে? তারা তো চোর, চোরের যারা সাগর তারাও চোর, আপনারাও চোর। এখন দুর্নীতির এই বাংলায় আর কোনো ঠাঁই নাই, দুর্নীতির ঠাঁই নাই। আমরা দুর্নীতি মানবো না। আমরা 18তমরা কি জিনিস আপনারা অলরেডি বুঝে গেছেন। আমরা 2 মাস ধরে আন্দোলন করছি, আমাদের কি শরীর অসুস্থ হয় না? আমরা তো রাস্তায় আছি। আমরা আন্দোলনের মাঠ ছাড়বো না, আমাদের দাবি আপনাদের পূরণ করতেই হবে, কারণ আমাদের যৌক্তিক দাবি। আমরা যে মেধাবী তার প্রমাণ আমরা দিয়ে দিয়েছি, আমাদের সনদ খুলে তার প্রমাণ। স্টুডেন্টের সাথে আমরা যে প্রতিযোগিতা করে এখানে মাত্র 83,000 শিখছি, কোথায় 19 লক্ষ কোথায় 83,000? আপনাদের মাথায় কি ঘিলো নাই? 19 লক্ষ স্টুডেন্টের মাধ্যমে যারা প্রতিযোগিতা করে মাত্র 83,000 শিখে আছে, এদের মানে মেধা নাই। আপনারা কোন যুক্তিতে বলেন আপনাদের মেধাই মেধা নাই? আপনাদের মাথায় মেধা নাই, আমরা বলতে পারি আপনাদের মাথায় মেধা নাই। এখন আমাদের দাবি দেওয়াগুলো মানবে। নতুন যিনি চেয়ারম্যান হয়েছেন, আশা করছি তিনি আমাদের প্রতি সুদৃষ্টি দিবেন। আমরা তার শুভেচ্ছা জানানোর জন্য এখানে আজকে শান্তিপূর্ণ অবস্থান করছি। ইনশাআল্লাহ আমাদের দাবি দেওয়া পূরণ হবে। আজকে আমরা আপনারা দেখেছেন যে আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিব, সেজন্য আমরা ফুলের করে এনেছি। প্রিয় ভাই বোনেরা আমার, আমি একটা কথাই বলতে চাই, আমরা লক্ষ লক্ষ পরীক্ষার্থীদেরকে পিছনে ফেলে দিয়ে আমরা ভাইভাতে অংশগ্রহণ করেছিলাম, যেখানে 19 লক্ষ আবেদন করেছিল। প্রায় 14 লক্ষর মতো প্রার্থীরা
তারা প্রিলিমিনারিতে অংশগ্রহণ করেছিল। এইখান থেকে প্রায় 4.5 লক্ষ প্রার্থীরা পাশ করেছিল প্রিলিমিনারিতে। ওইখান থেকে 83,000 আমরা রিটেনে পাশ করেছিলাম। এখানে 4 ঘন্টার পরীক্ষার বিনিময়ে আমরা সেই ভাইভাতে অংশগ্রহণ করেছিলাম। আপনাদের কাছে আমার কষ্ট, 4 ঘন্টার পরীক্ষাতে আমরা ফেল করি নাই, 1.5 মিনিটের পরীক্ষায় আমরা কিভাবে ফেল করলাম। সেইখানে আরেকটা কথা বলি, 30 জনকে একটা বুথে তারা পরীক্ষা নিয়েছে। প্রিয় ভাই বোনের আমার, এখানে একজন কিভাবে পাস করে বলেন। আরেকটা কথা বলতে চাই যে আমরা যদি অযোগ্য হতাম, লক্ষ লক্ষ পরীক্ষার্থীদেরকে পিছনে ফেলে দিয়ে আমরা ভাইভাতে কিভাবে অংশগ্রহণ করলাম। প্রিয় ভাই বোনের আমার, এটা কি আমাদের সাথে প্রহসন নয়? অবশ্যই প্রহসন হয়েছে। আমরা যদি 4 ঘন্টা পরীক্ষা দিয়ে টিকতে পারি, 1.5 মিনিটে আপনারা আমাদেরকে কিভাবে জাজ করলেন। এবং আমাদের নীতিমালাতে যেই কথাগুলো ফুলের তোড়াটা সামনে হাতে নিয়ে দাঁড়ানো যায় না? ফুলের তোড়াটা একজন ব্যানার করে শুধু ফুলের তোড়া আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, 1, 2, 3 সনদ আমার অধিকার, 1, 2, 3 সনদ আমার অধিকার, সনদ আমার অধিকার, 1, 2, 3 ঘরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, ঘরের আগমন, স্বাগতম। প্রিয় ভাই বোনের আমার, আমরা চেয়ারম্যান মহোদয়কে আজকে বরণ করে নিব। আমরা বিশ্বাস করি উনি আমাদের এই আত্মরূপ, আমরা মুসলিমদের কথা উনি শুনবেন। সেজন্য আজকে আমরা ফুলের মালা দিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আমরা বরণ করে নিব। আমরা বিশ্বাস করি আজকে আমরা এই 15 তারিখ থেকে যারা রাজপথে আছি, আমাদের কান্নার কারণে প্রশাসনের লোক পর্যন্ত কান্না করেছে। আপনারা দেখেছেন, মিডিয়াতে আমরা কান্না করেছি, এখনো আমাদের ভাই বোনরা অনেক কান্না করে। আমরা এই মজলুমের শিকার, আমরা প্রশাসনের শিকার হয়েছি। আশা করি আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের এই আর্তনাদ উনি শুনে আমাদেরকে সনদ দিয়ে আমাদেরকে পুষ্পকণে বিজ্ঞপ্তির আবেদন করার সুযোগ করে দিবে। সেজন্য আমরা একটা স্লোগান দেব, ওই চেয়ারম্যান ঘরের আগমন, শুভেচ্ছায় স্বাগত, চেয়ারম্যান ঘরের আগমন, 1, 2, 3 সনদ আমার অধিকার, 1, 2, 3 সনদ আমার অধিকার, সনদ আমার অধিকার, 1, 2, 3 আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, 1, 2, 3 সনদ আমার অধিকার, সনদ আমার অধিকার, 1, 2, 3 চেয়ারম্যান ঘরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম, চেয়ারম্যান ঘরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, এই আসার 1 ঘন্টা হইল। হ্যাঁ বলো। আজকে ঠান্ডা মাথায় ডোজ, আর আমরা স্বাগতম জানাচ্ছি এবং আমরা সমাজটা এটা ঠিক আছে, ঠিক আছে। খালি কই দামের মধ্যে রাখাই 21,000 সনদ চাই, এটা কই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন না? আল্লাহ ভালো থাকতে পারবেন না।
আবু সাইদ মুগ্ধ আপোষ না সংগ্রাম আমার সোনার বাংলায় দাবি মোদের একটাই, 21,000 চাই দাবি মোদের একটাই। চেয়ারম্যান স্যারের আগমন, চেয়ারম্যান স্যারের আগমন, চেয়ারম্যান স্যারের আগমন, আপোষ না সংগ্রাম। মানে স্লোগানটা ঠান্ডা ঠান্ডা প্রশাসন ওই দফা এক দাবি এক আগমন শুভেচ্ছার স্বাগত চেয়ারম্যান স্যারের আগমন 1 2 3 4 আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ হামলা ভাইকে দেন। আবু সাইদ মুগ্ধ দফা এক দাবি এক সনদ চাই নতুন চেয়ারম্যান স্যারের আগমন, চেয়ারম্যান স্যারের আগমন, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ। আপনারা যারা লাইভটি দেখছেন শেয়ার করে দেবেন। আমাদেরকে নিয়ে যারা মন্তব্য করেন, আমরা তো ঠিকই মাঠে থাকি, আমরা মাঠে থেকে প্রমাণ দেই। আপনারা যারা মন্তব্য করেন, বিভিন্ন পরামর্শ দেন, আসছেন না কেন আজকে? লজ্জা করেন আপনাদের? বিভিন্ন পরামর্শ দেন আর আপডেট নেন। হ্যাঁ, আমরা খালি আপনাদেরকে সমাধানে দেবো, কষ্ট করবো আর আপনারা বসে বসে দেখবেন। হ্যাঁ, আমরা আজকে প্রতিটা আন্দোলনের ডাক দেবো। আমার বাবা অসুস্থ, বাবাকে হসপিটালে রেখে এই আন্দোলনে এসেছি। আর আপনারা বাড়িতে বসে বসে সেটা আপডেট চান। আপনাদের লজ্জা থাকা উচিত। আমাদের চেয়ারম্যান স্যার মহোদয়কে ফুল দিয়ে বরণ করার জন্য আমরা ফুল নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিনিধি দল চেয়ারম্যান স্যারের সাথে দেখা করার জন্য যাবে। আপনারা যেন আমাদের মুসলিমদের পক্ষে আমাদের চেয়ারম্যান মহোদয় স্যার দাঁড়াও। আমার লাইভটি দয়া করে সবাই শেয়ার করে দেন। শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। চেয়ারম্যান স্যারের আগমন, শুভেচ্ছা স্বাগতম। চেয়ারম্যান স্যারের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত 18তম ই সনদ বঞ্চিত ভাইয়েরা, আপনারা সবাই জানেন যে আমরা কত যুদ্ধ করে, বিশেষ করে 2টা বছর আমাদের ওরাল টেবিলে শত শত হাজার হাজার সময় আমরা ব্যয় করে আমরা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলাম। আমরা প্রিলিমিনারি পরীক্ষাতে আল্লাহ তাআলা যখন আমাদের মুখ দিকে তাকিয়েছে, আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছিলাম। অতঃপর আমরা সবাই হাজার হাজার সময় ব্যয় করে আবার আমরা লিখিত পরীক্ষার জন্য একের পর এক সময় ব্যয় করে আমরা লিখিত পরীক্ষায় আমরা 4 ঘন্টা সময় ধরে আমরা লিখিত পরীক্ষা দিয়েছি। আপনারা সবাই জানেন, লিখিত পরীক্ষায় আমাদের অতি অল্প সময়ের ভিতরে আমাদের লিখিত পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ করে দেওয়া হয়েছিল। অতি অল্প সময়ের ভিতরে আমাদের প্রত্যেক বছর আমরা দেখেছি, বিগত সালে আমাদের অথবা দিয়ে পরীক্ষা থাকতো, কিন্তু আমাদের এই আমাদের 18তম নিবন্ধন ছাত্রদের সাথে আমাদের কোনো অথবা দেওয়া হয়। পরীক্ষার হলে গিয়ে অনেক ছাত্ররা কান্না করেছে, পরীক্ষার হলে গিয়ে অনেকে বিব্রত বোধ হয়েছে। অথবা না পাওয়ার পরেও আমরা 100তে 100 মার্ক আমরা পরীক্ষা দিয়েছি। আমরা যখন রিটার্নের রেজাল্ট দেখেছি, কিন্তু আমরা নাম্বার সেখানে পাই নাই। রিটার্নের রেজাল্ট দেখে আমরা মনে করেছিলাম যে আমরা অনেক ভালো পরীক্ষাও দিয়েছি, আলহামদুলিল্লাহ। যেহেতু রিটার্ন পরীক্ষা আমাদের রেজাল্ট চলে আসছে। আপনি সাথে আপনি বাইক বলেছেন কেন? শরীফিন্দা পরীক্ষার কোন নাম্বার আপনি বাড়ির শরীফিন্দা বসে আছেন কেন? আইসা বলছিলেন দিয়ে কি করতে পারেন? এই 20,000 ছাত্রদের সাথে বড় বৈষম্য করা হয়েছে। আবু সাইদ মুগ্ধরা কিন্তু আপনি আইসা করেন কি বলছিলেন দি? আন্দোলনটা কিন্তু শেখ হাসিনা স্বৈরাচারের পতন ঘটিয়েছিল।
আমাদের এই 20,000 ছাত্রদেরকে শুধু যদি আপনারা 20,000 মনে করেন তাহলে আপনারা কিন্তু বড় ভুল করবেন। আমরা শুধু 20,000 না, আমাদের 20,000-এর সাথে আমাদের স্ত্রীরা রয়েছে, আমাদের সন্তানরা রয়েছে, আমাদের মা বাবারা রয়েছে। যখন আমরা ন্যায্য দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছি, আমাদের সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা আবারও দরকার হলে মাঠে নামবে, আবারও দরকার হলে রক্ত দিবে। কারণ বাংলাদেশের মানুষ রক্ত দেওয়া শিখে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ অধিকার আদায় করা শিখে গিয়েছে। বাংলাদেশের মানুষ এখন চোখের উপরে চোখ রেখে কথা বলা শিখে গিয়েছে। এখন আর পুলিশের প্রশাসনের ভয় দেখিয়ে আমাদের লাভ নাই, আমাদের র্যাবের ভয় দেখিয়ে লাভ নাই, আমাদের সেনাবাহিনীর ভয় দেখিয়ে লাভ নাই। আমাদের বুকের উপরে বুলেট যদি আমাদেরকে দাও, আমরা বলবো আমাদের বুকের ভিতরে ঝড় উঠেছে, পারলে তোমরা গুলি করো। আমরা আবারও আবু সাঈদের মতো আমাদের এই নতুন বাংলাদেশে, ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে, এই জুলাইয়ের এই বাংলাদেশে আমরা আবারও স্বৈরাচারীদেরকে যেভাবে পতন ঘটিয়েছিলাম, দরকার হলে আমরা আবারও এনটিআরসি, আমরা এই স্বৈরাচারদেরকে আবারও পতন ঘটিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা সবাই চাই, আপনারা সবাই জানেন যে এই 2024 সাল থেকে শুরু করে নি 5ই আগস্টের এই 2025 সাল আবার একটা বছর চলে গেছে, কিন্তু আমাদের সাথে প্রতি বছর এনটিআরসি যে একটা বছরের ভিতরে তাদের যে আবার সার্কুলার দেওয়ার কথা, এখনো কিন্তু তারা সার্কুলার দিতে ব্যর্থ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কারণ প্রতি বছর এই 18তম নিবন্ধন থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা বছরে তাদের এক একটা করে নতুন সার্কুলার দেওয়ার কথা, কিন্তু অথর্ব এই প্রতিষ্ঠান প্রতি বছর তো সার্কুলার দিতেই পারে না, বরং তারা 60,000 মানুষদেরকে জাল ফলক দিয়ে তারা চাকরি দিয়েছে। আবার আমাদের এই 20,000 যারা লাইভটি দেখছেন একটু দয়া করে বিভিন্ন গ্রুপে আমাদের এই 25-এর বাংলায়, 24-এর আবু সাঈদের বাংলায়, প্লিজ ভাই বোনেরা যারা লাইভটি দেখছেন দয়া করে শেয়ার দেবেন। আমরা প্রতিনিয়ত প্রায় একটা মাস ধরে আমরা এই এনটিআরসির সামনে, শাহবাগের সামনে, সচিবালয়ের সামনে আমরা একের পর এক ধর্ণা দিয়েছি। মিডিয়া থেকে শুরু করে সবগুলো মিডিয়া আমাদের পক্ষে তারা কিন্তু নিউজ করেছে। এনটিআরসির চেয়ারম্যান, আমরা আদালতে রায়, রিটের পর্যন্ত রায় নিয়ে এসেছিলাম রিট করে, তারপরে অথর্ব প্রতিষ্ঠানগুলো আমাদের 20,000 ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে। আর প্রিয় ভাই বোনেরা, আপনারা বলেন যে আমরা কেন কর্মসূচির ডাক দিচ্ছি না, আমরা কেন কোনো কাজ করতেছি না। আপনারা দেখেন এই মানুষগুলোকে নিয়ে আমরা কি করবো বলেন? আপনারা যদি বাড়িতে বসে বসে আপডেট চান আর কি হচ্ছে না না হচ্ছে, আমরা তো একটা নৈতিক দায়িত্ব নিয়ে একটা সঠিক দাবি নিয়ে, আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা আন্দোলনে এসেছি। কিন্তু আপনারা যদি বাড়িতে বসে বসে আপডেট চান আর কি হচ্ছে কি হলো সেটা দেখেন, তাহলে কীভাবে হবে বলেন? আপনারা আন্দোলনে যদি সম্পৃক্ত না, আন্দোলনে যদি না আসেন, তাহলে আমরা তাদেরকে নিয়ে আন্দোলন করবো বলেন? এই সিরিয়াস সচিব গোপনে গোপনে মিটিং করে আমাদের ছাত্রদেরকে রক্তের হরিখানা নিয়ে বেঁচে উঠতে চায়। তারা দেখতে চায় যে আমাদের দেশটা হাসিনা চলে গেছে, ডক্টর ইউনূস চালাইতেছে, এখন তো খুব ভালোভাবে চলতেছে, আমরা কিভাবে এই দেশের ভিতরে আবার সংঘাত বেঁধে দিতে পারি। তারা কিন্তু এই এসএসসি পরীক্ষাতেও আমরা দেখেছি এক সাবজেক্টে ফেল করে এক সাবজেক্টে পরীক্ষা দিয়েছিল, তার 2 সাবজেক্ট বিভিন্ন গ্রুপে গুজব ছড়ান, গুজব বিচারে ছড়ান, আপনারা আন না কেন? আসেন না কেন? ওই আওয়ামী দোসররা কিন্তু এখনো রাষ্ট্রের মূল জায়গায় কিন্তু বসে আছে। আমরা সবাই জানি এই আওয়ামী দোসররা বাংলাদেশের ভিতরে আমাদের ছাত্রদেরকে নিয়ে প্রতিবার কিন্তু তারা নিজেদের ফায়দা হাসিল করতে চায়। এজন্য সম্মানিত ভাইয়েরা, আমাদের নতুন চেয়ারম্যান স্যারের কাছে আমাদের একটাই আবেদন। হাবিবুর ভাই, আপনি কমেন্টস করে কেন? আপনি মাঠে আসেন না, আপনি এখন মাঠে আসেন, আইসা কথা বলুন। আপনি কমেন্টস করেন কি ভাই? আপনি তো বুঝে আপনি কেন করেন হাবিব ভাই? আপনাকে তো আমি বুঝলাম না, আপনি শুধু কমেন্টস করেন। ডিবেট করে 83,000 পৌঁছানোর পরে আমাদের সাথে এত বড় বৈষম্য কেন করা হলো, কথা বলেন ঠিক কিনা? আমরা এর জবাব চাই। কেমন আছেন ভাই? মিস করতেছি আপনাকে। আপনারা অনেক সময় বলেন তাদের ন্যূনতম জ্ঞান নাই। আমাদের বিশেষ করে আমার কথা আমি যদি বলি, আপনি ইউটিউবে সার্চ করে দেখেন, হাজার হাজার বয়ান পাবেন। সারা বাংলাদেশে হাজার হাজার মানুষের ভিতরে যখন ওয়াজ নসিহত করি, আমরা তখন জ্ঞানহীন হয়ে যাই না, আমরা তখন মূর্খ হয়ে যাই না। আর আপনাদের কাছে 1 মিনিটের ভাইবা দিতে আসলে আমরা মূর্খ হয়ে যাই। আমার বোর্ডে 30 জন পরীক্ষা দিয়েছিলাম, আমি সর্বপ্রথম পরীক্ষার্থী ছিলাম, আরবিতে প্রত্যেকটা পরীক্ষার অ্যান্সার করেছি। তারপরে আমাদের বোর্ডে সবটাইতে বড় বৈষম্য করা হয়েছে, 30 জনের 29 জনকে ফেল করে দেওয়া হয়েছে, কোনো বলেন ঠিক। ওই স্যারকে যখন প্রশ্ন করা হলো যে আপনি কেন ফেল দিয়েছেন, আপনাকেও যদি আমরা প্রশ্ন করি আপনি নিজেও তো উত্তর দিতে পারবেন না। ওই উপর মহল থেকে দিনা পারভিনের নেতৃত্বে
তাহলে মুখলেস ভাই তখন বুঝতে পারছেন আপনারা এই দিয়ে আবার আমাদের বিপক্ষে, তাহলে আমাদের আপনারা আমাদের পায়ে সালাম করা উচিত। মুখলেস ভাই আপনারা আমাদের পায়ে সালাম করা উচিত, কেন করে আমাদের বিরুদ্ধে কেউ কথা বলেন। আমরা কিন্তু ভাই আপনাদের সাথে পরীক্ষা দিয়ে আসছি, বুঝতে পারছেন? হয়তো বা লটারিতে আপনারা পাস করছেন, আমরা হেরে গেছি। নৌপরিবহন মন্ত্রীর আত্মীয় স্বজনরা এখনো এনটিআরসির চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে, এখনো এনটিআরসির চেয়ারম্যানেরা আমাদেরকে দেখেছি, আমাদেরকে এক মাস তারা ঘুরিয়েছে, একটা দিন অফিস পর্যন্ত এনটিআরসির বিগত চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান অফিস পর্যন্ত করতে আসে নাই ভয়ের জন্য। এত ভয় যদি থাকে আপনি একটা সরকারি কমিশনে চাকরি করেন, এক মাস আপনি অফিসে না আসে কেমন ভালো থাকে, আর সরকারের উচ্চতর মহলে কি করে এটা আমার বুঝে আসে না। এক মাস তারা অফিস বন্ধ করে থাকে, ছাত্রদের ন্যায্য দাবির সাথে একটা দিন আপনাকে কথা বলতে দেখি নাই। হয়ে থাকতেন তাহলে আমাদের সাথে এসে আপনি একদিনে কথা বলতেন, আমাদের দাবিগুলো শুনতেন। আমরা তো এই 24 বাংলায় ঠেলে দিয়েছিলাম। আমরা তো স্বৈরাচারী ফ্যাসিস্ট মুক্ত হাসিনাকে বিদায় করে এই বাংলাদেশকে একটা স্বচ্ছ দেশ পরিষ্কার হিসেবে আমরা দেখেছিলাম যে আমরা যেন আমাদের একটা স্বচ্ছ দেশ যেন পাই, আমরা যেন আমাদের আগামী সেক্টরে যারা চাকরি পরীক্ষা দিতে আসবে প্রত্যেকটা সেক্টরে যেন তারা বৈষম্য যেন মুক্ত হয়, প্রত্যেকটা সেক্টরে যেন তারা জালিয়াতি মুক্ত হয়, প্রত্যেকটা সেক্টরে যেন তারা দুর্নীতি মুক্ত হয়। আমরা এটাই তো চেয়েছিলাম, যার কারণেই তো শেখ হাসিনার মতো জালেমদেরকে আমরা এই বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি জালেম বিদায় হওয়ার পরেও জালেমের কিছু প্রেতাত্মারা প্রত্যেকটা সেক্টরে বসে বসে আমাদের ভাইদের সাথে এখনো জরুরির স্পিন রোলার চালাইতেছে। আগে তো গুলি দিয়া, এখন চালায় তারা কলমের খোঁচা দিয়া। কথা বলেন ঠিক কিনা? আগে চালাই তো গুলি দিয়া, এখন চালায় তারা কলমের খোঁচা দিয়া। তারা যেমন আগে রাতের নির্বাচন হয়েছে, রাতের নির্বাচনে যেমন তারা কাজ করেছিল, রাতের নির্বাচনে বারবার যেমন ক্ষমতা এসেছিল, যেমনই করে আমাদের সাথেও তারা এই 20,000 ছাত্রদের সাথেও এই 83,000 পরীক্ষা দেওয়ার পরেও 113 জনকে তারা রাতের পরীক্ষায় তারা পাশ করে দিয়েছে। কথা বলেন ঠিক কি? এনটিআরসির কোন আইনে দেখাইতে পারবেন না পরীক্ষা দেওয়ার পরে আবার 113 জন তার মানে বোঝা যায় আপনারা দুর্নীতি করেছেন। আপনারা যদি যান তাহলে এই 20,000 ছাত্রদের রেজাল্টগুলো আবারও পুনর্মূল্যায়ন করে আবার আমাদেরকে রেজাল্ট দিতে হবে এবং এই সড়ক দিয়ে তাদেরকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য তাদেরকে সুযোগ দিতে হবে। প্রিয় ভাই বোন, আমি এখন ল্যাপটিকে দিতে পারবো। আমি একটা কথাই বলি, আমরা আছি, আপনারা আছেন। আপনারা যদি ঘরে বসে থেকে মন্তব্য করেন, বাজে কমেন্ট করেন, তাহলে কিভাবে হবে? মাঠে আসেন, মাঠে আসলে বুঝে যাবে যে কে কেমন কি অবস্থা। বারবার আপনাদের কাছে আমরা এসেছি, ঠিক আছে? আপনারা 60,000 জাল শিক্ষকদেরকে আপনারা বলেন যে সাইফুল ইসলাম আল কাদরি ভাই, শোনেন ভাই, লজ্জা শরম এখানে বলে শুনেন, আমরা যদি রিটেনে ফেল করে আবেদন করতাম তাহলে লজ্জা শরম থাকতো ভাই। আপনারা যেন পরীক্ষা দিয়েছেন, আমরা কিন্তু পরীক্ষা দিয়েছি, বুঝতে পারছেন? আজকে আপনি ফেল করলে আপনিও আমাদের সাথে এসে দাঁড়াইছেন, নিজেকে কষ্ট করেন তাহলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? তো ঠিক আছে, যে যারা আমার লাইভটি দেখছিলেন সবাই শেয়ার করে দিবেন এবং আগামী প্রোগ্রাম যেন আমরা কর্মসূচি দিব, আপনারা সবাই অংশগ্রহণ করবেন, না হলে আমরা প্রোগ্রাম শুরু করবো না। সবাই ভালো থাকবেন। যতদিন পর্যন্ত দফা 1 দাবি 1 সনদ চাই, সনদ না পর্যন্ত রাজপথ ছাড়বো না। ধন্যবাদ সবাইকে।